গতকাল দিনভর একটা কনফিউশন ছড়িয়ে পড়েছিল যে প্রধান উপদেষ্টা বলেছেন যে কোনো সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। ইনফ্যাক্ট মেহেদী হাসানের সাথে একটা ইন্টারভিউ, যে ইন্টারভিউটা আসলে পুরোপুরি আমরা আমজনতা দেখতে পারিনি, কারণ জেটিওতে যে এখানে এই ইন্টারভিউটা আছে সেটা পে করে দেখতে হবে পুরোটা। ফলে একটা অংশকে ধরে অনেকে নিউজ করেছে। পরবর্তীতে আমরা আবার বিভিন্ন ফ্যাক্ট চেকিং জায়গা থেকে দেখলাম যে না, ডক্টর ইউনূস তেমন কিছু বলেননি। তিনি আসলে কি বলেছেন, এবং আমি মনে করি তার এই বলার মধ্যে খানিকটা ভুল ছিল বলে এই কনফিউশনটা তৈরি হয়েছে, সেটা নিয়ে কথা বলতে চাই। তার আগে এই ইন্টারভিউতে দু একটা ব্যাপার, একটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। তিনি নির্বাচন দেরি হওয়া নিয়ে এবং সেই প্রসঙ্গে তিনি নির্বাচন গণতন্ত্রকে এক ধরনের আন্ডারমাইন করে কথা বলেছেন, যেটা আমার কাছে ভালো লাগেনি। আমি অলরেডি এটা নিয়ে আলাদা কথা বলেছি, কারণ এটা একটা ক্লিপ জেটিওতে আগে দিয়ে দেওয়া হয়েছে। তবে অসাধারণভাবে তিনি ভারতের ব্যাপারে কথা বলেছেন। আমি প্রায়ই বলি ডক্টর ইউনূসের এই একটা জিনিস বাংলাদেশের ইতিহাসে খুব শক্তভাবে কঠোরভাবে লেখা থাকবে। তিনি একটা দেশ, যে দেশটা বাংলাদেশকে আসলে একটা স্লেভ হিসাবে দেখতে চায়, একটা ভেসেল স্টেট, একটা কলোনি হিসাবে দেখতে চায়, তার সামনে শির শক্ত করে দাঁড়িয়েছেন, চোখে চোখ রেখে কথা বলেছেন। শেখ হাসিনা প্রসঙ্গে তিনি ভারত কী করছে, ভারতে তিনি কি বলেছেন, মোদি কী বলেছে জবাবে, সবই অকপটে বলেছেন। আমি মনে করি তিনি যে একটা বেঞ্চমার্ক তৈরি করছেন এই জায়গায়, সেটার কাছাকাছি আসলে অন্যান্য দেশকে থাকতে হবে, অন্যান্য দলকে যারা ক্ষমতায় আসবে ভবিষ্যতে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমি মনে করি এই জিনিসটা মেনটেইনড হওয়া দরকার আছে, এবং আমি মনে করি হবে। এরপর আসলে মূল যে জায়গাটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে আসলে উনি কী বলেছেন, আর ওনার দায়িত্ব ছাড়া নিয়েও একটা ইন্টারেস্টিং কথা আছে, ওইটা শেষ অংশে আছে, আমি সেটা নিয়ে কথা বলবো। তাকে জিজ্ঞেস করছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশ নিতে বাধা দিচ্ছে, এটা মেহেদী প্রশ্ন করছে। আগেও বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো ভুল করেছিল, আপনি একই পথ অনুসরণ করছে, সমালোচনার বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী? ডক্টর ইউনূস বলছেন এটা ভুল সমালোচনা, কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, হুইচ ইজ রাইট। মেহেদী হাসান বলছেন আপনি তাদের নিবন্ধন বাতিল করেছেন। ডক্টর ইউনূস বলছেন না, আমরা তাদের নিবন্ধন বাতিল করি, শুধু তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করেছি। মেহেদী জানতে চাইছেন এর অর্থ কী। তিনি বলছেন এর অর্থ তারা কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না, তাদের দল এখনও রয়েছে। তারপর মেহেদী জানতে চাইছেন আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে। তিনি বলছেন এখন নয়, কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তারা রাজনৈতিক দল হিসাবে এখনও বৈধ, কিন্তু কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। যে কোনো সময় কার্যক্রম নিষিদ্ধ রাখার অবস্থানের পরিবর্তন হতে পারে। এই জায়গাটাই আসলে কনফিউশন তৈরি করেছে, বা সত্যিকার অর্থেই একটা পথ পরিকল্পনা করে ডক্টর ইউনূস খোলা রাখছেন কিনা আওয়ামী লীগের, সেই আলোচনাটা আমরা করব। জায়গাটা আবার শুনে রাখুন। তিনি বলছেন কিন্তু কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে, যে কোনো সময় কার্যক্রম নিষিদ্ধ রাখার অবস্থানের পরিবর্তন হতে পারে। সমকালীটার একটা ট্রান্সক্রিপ্ট ছাপিয়েছে, আমি সেখান থেকে পড়ছি। তিনি বলেন আপনি বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া যাবে, হবে। উনি বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে, মানে উনি কিন্তু সেই সম্ভাবনা রয়েছে বলছেন। আপনি রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করেননি, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আর দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। উনি বলছেন হ্যাঁ এটাই, এটা কিভাবে গণতান্ত্রিক হয়। তিনি বলছেন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে রাজনৈতিক দলটির চরিত্র বিবেচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। ব্যাপারটা আসলে এইরকম ছিল না। উনি এখানেও, আমি বলছি, উনি অনেকগুলো ভুল উত্তর দিয়েছেন বলে আমি মনে করি। আমি আসবো সেই জায়গায়। আপনি হয়তো অস্বীকার করবেন না বাংলাদেশে তাদের লাখ লাখ সমর্থক রয়েছে, মেহেদী জিজ্ঞেস করছেন। ডক্টর ইউনূস বলছেন আমি লাখ লাখ বলবো না, তাদের সমর্থক রয়েছে, কিন্তু এখন কতজন তা জানা নেই। লাখ লাখ না, আসলে কোটি কোটি সমর্থক, কোটির বেশি, মানে 1.5-2 কোটিও তো হতে পারে। আমরা যদি 20% ভোটারের কথা বলি, স্টিল এটা 2 কোটির কাছাকাছি হবে। যাই হোক, তাদের বলছে তাদের একটা বড় সমর্থক গোষ্ঠী রয়েছে, এটা আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না। ডক্টর ইউনূস বলছেন অবশ্যই না, তারা দীর্ঘ সময়ের রাজনৈতিক দল। তাহলে তাদের রাজনীতিতে অংশগ্রহণের জন্য বাধা দিচ্ছেন কিনা, এরকম প্রশ্নের জবাবে তিনি বলছেন, ডক্টর ইউনূস বলছেন তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন, তারা বৈধ ভোটার। নির্বাচনে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেখান থেকে তারা প্রার্থী বেছে নিতে পারবেন, আওয়ামী লীগের মার্কা সেখানে থাকবে না। তিনি বলছেন আগের মতো আচরণ করছে কিনা, তিনি বলছেন যে না, এটি ছাড়া আমরা নির্বাচন করতে পারবো। আওয়ামী লীগ রাজনৈতিক দলের মতো আচরণ করছে না, উইচ ইজ ভেরি রাইট। তারা যে মানুষ হত্যা করেছে এখনও সেই অনুশোচনা প্রকাশ করেনি। তারা ক্ষমতা থাকাকালে যা করেছে তার কোনো দায়িত্ব এখনও নেয়নি। সব সময় তাদের কার্যক্রমের জন্য অন্যকে দায়ী করে আসছে। এই হচ্ছে তার জবাব আওয়ামী লীগ দিয়ে। এখন ডক্টর ইউনূস কি ভুল করলেন, নাকি একটা পরিকল্পনা করে একটা পথ খোলা রাখলেন? আমি এই প্রশ্নটা আসলে আবার করতে চাই। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আমি এই জায়গাটা আবার একটু পড়ি, সেটা খেয়াল করি আমরা। উনি বলছেন কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে, যে কোনো সময় কার্যক্রম নিষিদ্ধ রাখার অবস্থানের পরিবর্তন হতে পারে। তিনি বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ প্রশ্নে ডক্টর ইউনূস আসলে কি বলতে চেয়েছেন, কি করতে চেয়েছেন? আমরা খেয়াল করি তিনি তার বক্তব্যের মধ্যে নিশ্চিতভাবেই এটা করেছেন যে এইবার অন্তত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। এই কথাটা বেশ স্পষ্টভাবেই বলা হয়েছে বলতেই পারি আমরা।
কিন্তু আবার তিনি এমন মন্তব্য করছেন যেটার মধ্যে কিছু অস্পষ্টতাও তৈরি হয়, সেটা হচ্ছে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে যে কোনো সময়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে নিষেধাজ্ঞা কি সরকার চাইলেই তুলে নিতে পারে? উত্তর হচ্ছে পারে। তারও আগে বলি যে ডক্টর ইউনূস এই জবাবটা কীভাবে ডিপ্লোম্যাটিকলি বেটার দিতে পারতেন। আমরা এভাবে যদি বলি, উনি চাইলে এটা বলতে পারতেন যে আওয়ামী লীগের বিচার হবে আইসিটিতে, সেই বিচারের যখন রায় হবে সেটাই নির্ধারিত হবে সে দল হিসাবে থাকবে নাকি থাকবে না, বা তার উপরে কী ধরনের শাস্তি আসবে। সেই পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ আছে। এরপর এটা আদালতে সিদ্ধান্তের পর সিদ্ধান্তটা সরকার নেবে বিচারের পর। কিন্তু ওই যে বললাম, আসলে সরকার এটা পারে, চাইলেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কালই তুলে নিতে পারে। কেন? আমরা জানি আওয়ামী লীগকে বিচারের কথা হচ্ছে, আইসিটি যে আইন আছে তাতে আওয়ামী লীগের সময়ই সংগঠনের বা দলের বিচারের অপশন ছিল। এই সরকার সেটা রেখেছিল এবং তাতে শাস্তিযুক্ত করে উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হয় এবং সারপ্রাইজিংলি উপদেষ্টা পরিষদ সেটা বাদ দিয়ে দেয়, মানে দলকে বিচার করা যাবে না। তারপরে সেটা যখন ঘটলো, এরপর আমরা খুব ভালো মতো জানি, আমাদের মনে আছে নিশ্চয়ই, জনাব হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে একটা আন্দোলন স্টেজড হয়। সেই আন্দোলনের প্রেক্ষাপটে আবার আইসিটিতে সংগঠনকে বিচার করা যাবে বলে ঢুকানো হয় এবং আরেকটা কাজ করা হয়, সেটা হচ্ছে 2009 সালের যে সন্ত্রাস দমন আইন, সেটায় একটা ধারা যুক্ত করে বলে দেওয়া হয় যে চাইলে কোনো দলের কর্মকাণ্ড বা কর্মসূচি নিষিদ্ধ করা যাবে। তার মানে আওয়ামী লীগের কর্মকাণ্ড কর্মসূচি নিষিদ্ধ আছে এক্সিকিউটিভ অর্ডারে, কোনো বিচার বিভাগীয় সিদ্ধান্ত না। বিচার বিভাগীয় সিদ্ধান্ত হলে সরকার এটা বলতে পারতো না, কারণ সেটা তখন পুরোপুরি আদালতের এখতিয়ার হয়ে যায়। ইনফ্যাক্ট আমরা এর মধ্যে জেনে রাখবো, আইসিটিতে এখনও আওয়ামী লীগের ব্যাপারে ফর্মাল কোনো চার্জ জানা হয় নাই, ইনভেস্টিগেশন এবং বিচার তো দূরেরই কথা। তার মানে আওয়ামী লীগের বিচার মানে অভিযোগ তৈরি করা, তা মামলা করা, ইনভেস্টিগেট করা, হিয়ারিং হওয়া, এগুলো হতে হতে এই নির্বাচনটা থাকছে না। আর সরকার যেহেতু এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করেছে, সেই কারণে আওয়ামী লীগের পক্ষে তো নির্বাচনে পার্টিসিপেট করা সম্ভব না, দলীয় কর্মকাণ্ড ছাড়া নির্বাচনে পার্টিসিপেট করতে সে পারবে না। এই হচ্ছে মোটামুটি অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে, টেকনিক্যালি যদি ডক্টর ইউনূসের সরকার ঘোষণা করে হঠাৎ করে যে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো, আবারও বলছি এক্সিকিউটিভ অর্ডার, সরকারের সিদ্ধান্ত, সরকার চাইলে তুলে নিতে পারে, তাহলে কিন্তু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আবারও বলি, ডক্টর ইউনূস কিন্তু এই নির্বাচনে পারবে না বলে বলছেন এবং ব্যাখ্যা করেছেন কেন। তাহলে যে কাজটা করবো আমরা বলবো, আমি ধারণা করি ডক্টর ইউনূস ভুল করেছেন নাকি তিনি পরিকল্পিতভাবে একটা অস্পষ্টতা তৈরি করেছেন, এই প্রশ্নটা রাখতে হবে আমাদের। নিশ্চয়ই একটা উদাহরণ দিতে পারি আপনাদের, সেটা হলো এটা তাইওয়ান ইস্যুতে খুব ইউজড হয় ইন্টারন্যাশনাল রিলেশনসে। সেটা হলো চায়না তাইওয়ানকে ইনভেড করবে যদি তাইওয়ান চায়নার সাথে স্বেচ্ছায় পুরোপুরি একীভূত না হয়। আপনারা জানেন নিশ্চয়ই, পৃথিবীর প্রায় সব দেশ তাইওয়ানকে চায়নার পার্ট হিসেবেই স্বীকৃতি দেয়। তো তাইওয়ান যদি নিজের স্বাধীনতা ঘোষণা করে অথবা স্বেচ্ছায় পার্টিসিপেট সে একীভূত না হয় চায়নার সাথে, চায়না তাইওয়ান ইনভেড করবে, শি জিনপিং স্পষ্ট হুমকি দিয়ে রেখেছেন। এখন যে প্রশ্নটা করা হয় যে এটা যদি হয়, আমেরিকা কি তাইওয়ানের পক্ষে যুদ্ধে নামবে? এখানে আমেরিকা একটা কাজ করে, সে তাইওয়ানের পক্ষে যুদ্ধে নামবেও বলে না, সে তাইওয়ানের যুদ্ধে সে নামবেও বলে না, সে নামবে না সেটাও বলে না। এক ধরনের অস্পষ্টতা, এটাকে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বলে। এভাবে তার কৌশলগতভাবে সে অস্পষ্টতা বজায় রাখে। ডক্টর ইউনূস কি এরকম একটা কোনো কৌশলগত অস্পষ্টতা বজায় রাখলেন পরিকল্পিতভাবে? যে তাই হয়ে থাকে, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আপনার মন্তব্য একটু জানাবেন। উনি যদি সেটা ইচ্ছে করে থাকেন, কেন করেছেন? তাহলে তার বক্তব্য আসলে দিয়ে বলা যাবে না আওয়ামী লীগকে যে কোনো সময় হুটহাট করেই ছাড় দিয়ে দিচ্ছে সরকার। আবার এটাও বলা যাবে না, পিআইবি থেকে একটা ফ্যাক্ট চেকিং করে দেখানোর চেষ্টা করা হয়েছে যে ডক্টর ইউনূস কোনোভাবেই বলেননি আওয়ামী লীগের এসব কিছু করবেন না। আমরা দেখেছি আইন উপদেষ্টাও বলেছেন সহসা এরকম হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আমরা এটুকু বলবো, ডক্টর ইউনূস এরকম একটা পথও তার বক্তব্যে অন্তত খোলা রেখেছেন। আপনার মতামত জানাবেন, আমি আমার মতামত পরে আরেকটা ভিডিওতে বলবো। আরেকটা ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে শেষ অংশে বলছি কিছু একটা ইন্টারেস্টিং কথা আছে তার দায়িত্ব থেকে চলে যাওয়ার ব্যাপারে। এখানে মেহেদী হাসান তাকে পদত্যাগের কথা জিজ্ঞেস করছে, এটা কেন? তখন তিনি বলছেন আমি কিছুটা বিরক্ত ছিলাম, কারণ কাজগুলো যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না। মেহেদী হাসান বলছেন তো আপনি আগামী ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টা থাকছেন। তিনি বলছেন ইন্টারেস্টিং, নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত, এরপর আপনি ক্ষমতা ছেড়ে দেবেন? উনি বলছেন ছেড়ে দেব। এই যে নতুন সরকার, এই সরকারটা কি সরকার, কেমন সরকার প্রশ্ন করতে পারি। খুব ভালো হতো তিনি যদি বলতেন নতুন নির্বাচিত সরকার আর হাতে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন। ইনফ্যাক্ট ডক্টর ইউনূস যেহেতু হাসিনার মতো পালিয়ে যাচ্ছেন না, তিনি নতুন যে কোনো সরকারের হাতে দায়িত্ব ছেড়ে যাবেন। এখন এই কথাটা কেন বললাম? কথাটা হচ্ছে এই কারণে
নানা রকম হাইপোথেসিস আছে, স্পেকুলেশন আছে। এমন পরিস্থিতি তৈরি করা হবে, ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দিতে চাইবেন, তখন এই অন্তর্বর্তী সরকারের মধ্যকারী কেউ বা বাইরে থেকে কেউ এসে দায়িত্ব নিয়ে আরেকটা অন্তর্বর্তী সরকার হবে, অথবা বর্তমান সেনাপ্রধান না অন্য কোনো জেনারেলকে দিয়ে একটা ইন্টারভেনশন করিয়ে একটা সামরিক সরকার তৈরি হতে পারে। সো যেরকম সরকারই হোক না কেন, ডক্টর ইউনূসকে তো তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তিনি যদি থাকতে না চান। সবচেয়ে ভালো হতো ডক্টর ইউনূস যদি বলতেন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে তিনি যাবেন, এই কথাটা বলা স্পষ্ট, এবং ফেব্রুয়ারির নির্বাচনের পর এগুলো একদম ক্লিয়ার কাট করা, মানে ওনার এই অস্পষ্টতাগুলো কিছু না কিছু প্রশ্ন তৈরি করতে পারে। কেউ কেউ বলবেন যে আমি অনেক বেশি চিন্তা করছি, অনেক বেশি ক্রিটিক্যালি দেখছি। আমার মনে হয়, আমি আগেও অনেকবার বলেছি, আমরা এমন একটা সংকটের মধ্যে আছি। এই সংকটের সময় আমাদের একটু বেশি সেন্সিটিভিটি কখনো কখনো যদি মনে হয় বেশি হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তারপর রাখা উচিত, কারণ এই টাইমটা খুবই খুবই ক্রিটিক্যাল আমাদের লাইফে।